হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের সোলো লেভেলিং এর আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখবো হচ্ছে সিজন 2 2 নম্বর এপিসোড, এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি এটা ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড হতে চলেছে এবং তুমি পুরো এপিসোডটা এনজয় করবে। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক দিব কি দিব না আমি বুঝতে পারছি না। আজকে ব্রেক না দিয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো এই পর্বের শুরুতে আমাদের বনের সিন দেখানো হয়, বাইরের সিন। আর গত পর্বে আমরা দেখেছিলাম হচ্ছে ইগ্রিস, জিনহু এবং সকল শ্যাডো সোলজাররা মিলে আইস বিয়ারদের বা তোমার ওই পোলার বিয়ারদের হারিয়ে দিয়েছিল। আর এরপর জিনহু হারামজাদা বলে কি অ্যারাইস, এবং সকল আইস বিয়ারকেও তখন ওর শ্যাডো সোলজারে যোগ করে নেয়। ভাই সিরিয়াসলি জিনহু কি হতে যাচ্ছে ভাই? ও তো মনে হচ্ছে পরবর্তী নেক্সট থানোস হতে চলেছে। এখন তো আমার জিনহুকেই ভয় করছে ভাই সিরিয়াসলি। তো যাই হোক, এরপর আমাদের গেটের বাইরের সিন দেখানো হয়, আর এখানে ডংশু এখনো ছিল। আর এতক্ষণে বাইরের দুনিয়াতে 3 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু ভেতরে 3 দিন পার হয়ে গিয়েছে। মানে বুঝতেই পারছো, আমাদের বাস্তব দুনিয়ার 1 ঘন্টা মানে ভেতরের 1 দিন। তো যাই হোক, ডংশু তো 3 ঘন্টা থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় এবং সে বলে এতক্ষণ মনে হয় জিনহু ভেতরে মারা গিয়েছে, তো আমি গেলাম এখান থেকে। আমার পুরো সময় নষ্ট হয়েছে এখানে এসে। এত দীর্ঘ যাত্রা করে এখানে এসেছিলাম, কিন্তু কোনো লাভ হলো না, ওকে নিজের হাতে মারতে পারলাম না। তো যখন চলে যাচ্ছিল হঠাৎ করে ও থেমে যায় এবং বলে ওকে 1 সেকেন্ড দাঁড়াও, সাং জিনহু তো হোয়াইট টাইগার গিল্ডেরও না, তাই না? তাহলে তোমাদের অ্যাসল টিমের সাথেও গেটের ভেতরে কিভাবে গেল? তো এখানে আন অনেক ভয় পেয়ে যায়, আর সে বলে জিনহু আমার বন্ধু, আর তার একটা গেটের ভেতরে যাওয়ার ইচ্ছে ছিল, তাই আমি তাকে পাঠিয়েছি। তো এটা শুনে ডংশু বলে ও আচ্ছা এই ব্যাপার। তো এই বলে সে ওখান থেকে যেতে শুরু করে, বাট তখনই খুব দ্রুত সে আবার পেছনে ঘুরে আনের গলা চেপে ধরে ওকে উপরে তোলে এবং তখন বলে তোর কি মনে হয় তোর এই আজগুবি কথা আমি বিশ্বাস করবো? তোর চালাকি আমি বুঝবো না? তবে তখনই এস র্যাঙ্কের হান্টার বেক পেছন থেকে চলে আসে এবং ডংশুর হাত ধরে ফেলে, আর বেক তখন বলে ওকে ছেড়ে দাও। এবং এখানে আমরা দেখতে পাই বেক পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল এবং তার চুলও সাদা হয়ে গিয়েছে, চোখ লাল হয়ে গিয়েছে, মানে জ্বলে উঠেছে। তো ডংশু তখন ওকে বলে তুমি কি আমাকে অর্ডার দিচ্ছ? তুমি একটা ছোট্ট শহরের গিল্ড মাস্টার মাত্র, তুমি কি বলতে চাও? তো এখানে দুজনই মারামারি করার জন্য রেডি হয়ে যায়, আর আন তখন ভাবছিল এই 2 এস র্যাঙ্কের হান্টার যদি এখানে লড়াই করে এখানে কি হবে ভাই, দুনিয়া উল্টাপাল্টা হয়ে যাবে। আর তখন এরা এক অপরের উপর আক্রমণ করে দেয় এবং সিন কাট হয়ে যায়। আর তারপর আমাদের আবারও জঙ্গলের ভেতরের দৃশ্য দেখানো হয়, আর এখানে তোমাদের নিশ্চয়ই মনে আছে হয়তো কিমচুল এখানে একাই খালি বেঁচে ছিল, মানে গত পর আমরা দেখেছিলাম, আর দলের বাকি হয়তো মারা গিয়েছে। তো এরপর সে যখন সামনে যায় সে দেখতে পায় অনেকগুলো আইস বিয়ার মরে পড়ে রয়েছে। তো তখন বুঝতে পারে এই কারণে হয়তো কোনো আইস বিয়ারকে আমি দেখতে পাইনি, কারণ ওদেরকে কেউ হয়তো মেরে দিয়েছে। কিন্তু কে মারতে পারে? এই আইস বিয়ার গুলোকে কি সেই ইরাঙ্কের হান্টাররা মেরেছে? না, এটা তো হতেই পারে না, এটা নিশ্চয়ই ওই হোয়াইট ডেমনদের কাজ, মানে যেটা সামনে পড়েছিল। আর তখনও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর আমাদের আবারও বাইরের দৃশ্য দেখানো হয় এবং এখানে আমরা দেখতে পাই জিনজুল চলে এসেছে, আর সে এসে করে কি তার 2 হাত দিয়ে দুজনে হাত ধরে ফেলে এবং তাদেরকে থামিয়ে দেয় এবং ওকে দেখে অনেক স্ট্রং মনে হয়। বাট ও তারপর আমাদেরকে বলে এরকম কিছুই নাই, তোমরা দুজন যদি না থামাতে আক্রমণ, তাহলে আমার হাত এখানেই ধ্বংস হয়ে যেত, আমিও ধ্বংস হয়ে যেতাম। তো এরপর চিনজুল বলে আমি জানি না তুমি কাকে সন্দেহ করছো, বাট 2 মাস আগেও আমি সাং জিনহুর পাওয়ার পরিমাপ করেছি এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি সে এখনই র্যাঙ্কেরই হান্টার। আর যদি এই কথা আসে যে তোমার ভাইকে কে মেরেছে, তাহলে আমি বলবো অবশ্যই সেই ম্যাজিক বিস্টরাই হয়তো তাকে মেরেছে। তবে তুমি কেন সাং জিনহুর পেছনে পড়ে রয়েছো ডংশু? তো এটা শুনে ডংশু বলে এটা তো পরিষ্কার কথা, ওকে আমার জাস্ট একটা বাহানা দরকার ওকে খুন করার, ও কেন বেঁচে বেরোয় আসলো? কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে, জানি না কখনো বেরোবে। তো এই জন্য ডাংশু বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়। আর এরপর আমাদের আবারও জিনহুদের দেখানো হয়, আর তারা এখানে আগুন জ্বালিয়ে পুরো পিকনিকের মুডে ছিল। আর কিমচুল তখন সেখানে চলে আসে এবং বলে এই দুর্বল হান্টাররা এখন এখানে বেঁচে রয়েছে কিভাবে? আর এদের কাছে খাবার, পানি, আগুন, গরম কাপড় আর অস্ত্র ছিল। এটা দেখে অনেক বেশি রেগে যায়। আর তখন সে সেখানে গিয়ে ওদেরকে বলে বিশ্বাসঘাতক, তোরা এগুলো লুকিয়ে রেখেছিলি, খাবার আর অস্ত্রের অভাবে আমাদের দল সমস্যায় পড়েছে এবং মারা গিয়েছে। আর তারপর বলে আমি 3 পর্যন্ত গুনবো, তুই বলে দে এগুলো কে লুকিয়ে রেখেছিল, কে বিশ্বাসঘাতক, তা না হলে তোদের সবাইকে মেরে ফেলবো। মানে বুঝতেই পারছো তো এ র্যাঙ্কের হান্টার, পার্ট তো একটু নেবেই। বাট কিমচুল তখন বুঝতে পারে পার্ক হিজিন নামের যে মেয়েটা রয়েছে সে হয়তো আগে থেকে সব জানতো, আর এই কারণে সে জিনহুর দলে যোগ দিয়েছে। তো কিমজুল তখন ওদের দিকে আসতে থাকে, বাট তখনই কিমজুলের পেছনে জিনহু আসে এবং এসে ওকে একটা লাথি মেরে দূরে পাঠিয়ে দেয় এবং বলে গর্ধব, তোর মেম্বারদের মৃত্যুর জন্য তুই দায়ী। কিন্তু কিমজুল এই কথা শুনতে পায় না, অজ্ঞান হয়ে গিয়েছে। আর এরপরে হঠাৎ করে জিনহু বলে ওঠে তোমরা সবাই সামনে চলে আসো, তোমরা তোমাদের স্ট্রং প্রেজেন্স লুকাতে পারবে না। মানে বুঝতেই পারছো এটা জিনহু কাদের উদ্দেশ্যে বলেছে, মানে ওখানে আইস এলসরা লুকিয়েছিল ওদের উপর আক্রমণ করার জন্য, কিন্তু জিনহু এটা আগে সেন্স করে নিয়েছিল এবং এখানে ওদের বসও ছিল এবং এই বসটা কোন লেভেলের একটু পরে বুঝতে পারবে। তো এরপর আমরা দেখতে পাই আইস এলসরা কথা বলা শুরু করে এবং তাদের একটা আলাদা ভাষা রয়েছে, কিন্তু ওদের ভাষা কেউ বুঝতে পারছিল না, তবে জিনহু ওদের ভাষা বুঝতে পারছিল। আর তখন এলসদের বস অবাক হয়ে যায় এবং বলে তুমি আমাদের ভাষা বুঝতে পারছো, ব্যাপারটা তো ভালোই। তো প্রথমে জিনহু কনফিউজড হয়ে যায় কিভাবে ও বুঝতে পারছে, কিন্তু একটু পরেও বুঝতে পারে যে এটা সিস্টেমের কারণে হচ্ছে, অর্থাৎ সেই সিস্টেম ওকে ভাষাগুলো ট্রান্সলেট করে দিচ্ছে। তো তখন এলসদের বস বলে দেখো আমার দলের লোকজন এই মানুষদের মধ্যে শক্তিশালী একজনের উপস্থিতি আগেই বুঝতে পেরেছিল এবং এর কারণে তোমার সাথে কম্পিটিশন করতে চায়, আর সে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। বাট এই কথা শেষ হওয়ার আগে জিনহু করে কি ওই কম্পিটিশন করা সৈন্যটার উপর আক্রমণ করে, নগদ গলা কেটে দেয়। তো এটা দেখে বস খুব খুশি হয়, আর জিনহু তখন সেই বসের উপর আক্রমণ করতে যায়, কিন্তু বস ওই আক্রমণকে খুব সহজ
সহজেই ব্লক করে দেয় এবং সে বলে তোমাকে দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে তুমি কোনো মানুষ নও, তাহলে তুমি মানুষদের সাথে কেন রয়েছো? জিনহু তখন তাকে বলে তুমি কি বলছো এসব? বাট তখন ওই আইসেলসরা বলে দেখ আমাদের মনে একটা আওয়াজ আসে মানুষদেরকে মারার, তবে তোমাকে দেখে আমাদের মনে সেই আওয়াজটা আসেনি। তো জিনহু তার কথা বুঝতে পারছিল না, সেভাবে হয়তো সে একজন প্লেয়ার হয়ে গিয়েছে, এজন্য সিস্টেমের কারণে ওরা হয়তো কণ্ঠস্বর শুনতে পারছে না ওর ভেতরের। কিন্তু বস তখন বলে চলো আমরা একটা ডিল করি, আমাদের কোনো লড়াই করার প্রয়োজন নেই, তুমি তোমার পেছনে থাকা মানুষদেরকে আমাদের হাতে দিয়ে দাও, আমি তোমার জীবন ভিক্ষা দেবো। তো জিনহু তখন ওই বসকে জিজ্ঞাসা করে তুমি আসলে কে, তুমি কেন মানুষদের সাথে লড়াই করো? বাট তখনই সেখানে একটা গ্লিচ হয় এবং একই ঘটনা আবার রিপিট হয়, মানে টাইম আবার পেছনে চলে যায় এবং বস আবার ওই একই কথা রিপিট করে যে মানুষদের দিয়ে দাও, আমি তোমাকে জীবন ভিক্ষা দেবো। বাট জিনহু তখন সরাসরি মানা করে দেয়। আর এরপর বস তখন বলে ও আচ্ছা তাহলে তুমি আমার শত্রু হতে চাও, আমাদের শত্রু হতে চাও, তোমার কি দেখে মনে হচ্ছে না আমার এই দলের সামনে তুমি কম পড়ে যাবে? আর তখন জিনহু বলেন না। আর তখন এই জিনহু তার শ্যাডো মোনার্স ব্যবহার করে এবং সকল আইস বিয়ার এবং ওর যে সৈন্য ওর বিরুদ্ধে লাগিয়ে দেয় লড়াই করতে এবং সেখানে দুই দলের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং এখানে যে তিনজন মানুষ ছিল নর্মাল মানুষ ওরা পালাতে শুরু করে। বাট তখনই কিছু আইস এলফস ওদের উপর আক্রমণ করতে লাগে, বাট জিনহু ইন টাইমে এসে ওদেরকে মেরে ফেলে। তো জিনহু তখন মনে মনে বলে আমার এই সোলজারদের তো মেরে ফেলা সম্ভব নয়, তবে ওদের ব্যবহার করতে আমার যে ম্যাজিক পাওয়ার বা এমপির প্রয়োজন হয় সেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো এখানে যে বস ছিল সে অবভিয়াসলি জিনহুর চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী, এমনকি জিনহু এবং ইগ্রিসের মিলিত শক্তির চেয়েও শক্তিশালী, আর তার নাম হচ্ছে বারাকু। তো এরপর আর জিনহু আর বারাকুর লড়াই শুরু হয়ে যায়, দুজনে খুব ভালো কম্পিটিশন করে, দুজনেই বেশ স্কিলফুল। তবে বারাকু এখানে এই ফাইটটা অনেক এনজয় করছিল। বাট ওই মুহূর্তে তখন মেজেস গুলো ওই যে তোমার ওই জিনহু যে জাদুকর গুলোকে শ্যাডো আর্মিতে যোগ করেছে, ওই জাদুকর গুলো করে অনেক বড় আগুনের গোলা নিক্ষেপ করে, আর আগুনের গোলা নিক্ষেপ করা হচ্ছে বারাকুর উপরে। বাট এই ব্লাস্টে যেটা হয় কিমচুলের জ্ঞান ফিরে আসে, আর তখনও মনে করে যে অজ্ঞান হওয়ার আগে ও জিনহুর কথা শুনেছিল, অর্থাৎ জিনহু ওকে আক্রমণ করেছিল। তো তখন ও রেগে যায় এবং তরল নিয়ে তার উপর আক্রমণ করতে যায়। তো এখন জিনহুর সামনে ছিল বারো আর পেছন থেকে আসছিল হচ্ছে কিমচুল। বাট তখনই হঠাৎ চারপাশে বরফ দিয়ে ঢেকে যায় আর ওই বরফের মধ্যে থেকে নতুন একটা সোলজার বের হয়ে আসে। আর এরপর আমাদের দেখানো হয় আসলে কি ঘটেছিল। অ্যাকচুয়ালি কিমচুল যখন জিনহুর উপর আক্রমণ করতে আসছিল তখনই ইগ্রিস করেছে কি চারপাশ দিয়ে বরফ দিয়ে ঢেকে দেয়, আর জিনহু যেহেতু জানতো কিমচুল ওর উপর আক্রমণ করতে আসছে তাই সে ইগ্রিসকে দিয়ে ওকে দিয়ে আক্রমণ করায় এবং সেখানেই কিমচুল মারা যায়। আর তারপরে জিনহু অ্যারাইজ বলে কিমচুলকে মানে এ র্যাঙ্কের একটা হান্টারকে তার শ্যাডো আর্মিতে যোগ করে নেয়। আর যেহেতু কিমচুল আগে থেকে এ র্যাঙ্কের হান্টার ছিল তো শ্যাডো হওয়ার পরে সে আরো বেশি শক্তিশালী হয়ে যায় এবং ভয়ঙ্কর দেখতে হয়ে যায় এবং বারাকুর উপর আক্রমণ করে এবং বারাকু এটা দেখে অবাক হয়ে যায় এবং কিমচুলের ভেতর থেকে অনেক অর আসছিল। তো এখানে জিনহু ওই কিমচুলের নতুন নাম দেয় হচ্ছে আয়রন। তো সেখানে তখন বারাকুর সাথে আয়রনের লড়াই হতে থাকে এবং শ্যাডো আর্মিতে যোগ দেওয়ার পরে আয়রন বারাকুকে ভালোই টক্কর দিচ্ছিল, কিন্তু সে স্পিডে এবং এক্সপিরিয়েন্স অনেক দুর্বল ছিল। আর ওইদিকে ওই যে ওই মানুষের একটা গাছের পেছনে লুকিয়েছিল। আর তখন হচ্ছে আমাদের নায়কের বোনের যে বান্ধবী সং, ও বলে আসল হান্টারদের লড়াই কি এরকমই হয়, এত ভয়ঙ্কর হয়? হিজিন বলে সত্যি বলতে আমিও বাপের জন্ম এরকম জিনিস প্রথমবার দেখছি। আর সংকে তো আনাই হয়েছিল যাতে ভয় পায়, যাতে হান্টার না হয় সেজন্য। আর এইদিকে বারাকু বলে এই আয়রন আমাকে কখনোই একা হারাতে পারবে না, তোমরাও জয়েন করো, তোমরা আমাকে আন্ডার এস্টিমেট করছো দেখছি, তিনজন মিলে আক্রমণ করো। তো এরপর আর তিনজন বারাকুর উপর আক্রমণ করে, কিন্তু বারাকু অনেক বেশি শক্তিশালী, সে একাই তিনজনকে সেই লেভেলের টক্কর দেয়। তবে জিনহু তখন সুযোগ মতো এসে কিছুটা আহত করে দেয়, তবে এতে বারাকুর খুব বেশি ক্ষতি হয়নি। আর বারাকু তখন বলে না তোমরা আমাকে আন্ডার এস্টিমেট করছো। জিনহু তখন বলে না আন্ডার এস্টিমেট করছি না, তুমি অনেক বেশি শক্তিশালী, তবে তোমার সৈন্যরা অনেক দুর্বল ছিল এবং তোমার সকল সৈন্যরা এখানে মারা গিয়েছে। বারাকু তখন বলে তো কি হয়েছে, এটা কোনো ব্যাপার না, আমি একাই তোমাকে হ্যান্ডেল করতে পারবো, আর তোমাকে মেরে ফেললেই তো সব শেষ হয়ে যাবে, আমার সৈন্যের মধ্যে তোমার শ্যাডো আর্মিও শেষ হয়ে যাবে। বাট তখনই জিনহুকারীকে অস্ত্র দিয়ে বারাকুর উপর আক্রমণ করে এবং স্বাভাবিকভাবেই বারাকু এটা ডস করে। তবে জিনহু তার অস্ত্র কন্ট্রোল করার ক্ষমতা রাখতো। তো এই অস্ত্রটা যখন থোরের হ্যামারের মতো আবার ব্যাক নিয়ে আসে তখন ওটা বারাকুকে আঘাত করে এবং আয়রন পেছন থেকে তাকে ধরে ফেলে। আর তারপর সকল জাদুকররা মিলে ওর উপর ভয়ানক একটা আক্রমণ করে দেয়, আর এতে বারাকুর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর তারপর জিনহু তার উপরে খুব দ্রুত এসে আক্রমণ করে দেয় এবং বলে তোমার সাফারি কিরকিরা। তবে তারপরে আয়রন করে কি বারাকুকে একটা ফাইনাল অ্যাটাক দেয় এবং বারাকু এখানেই শেষ হয়ে যায়। তবে তারপর আয়রন থামে না, বারাকুর উপর আক্রমণ করেই যাচ্ছিল। বাট তখন জিনহু বলে অনেক হয়েছে, এবার থামো, আর কত মারবে মরা মানুষকে, সরি মরা আইস এলফকে, আমার তো টেনশনই হচ্ছে তোমার ভবিষ্যৎ নিয়ে। তো যাই কথা শুনে আয়রন থেমে যায়। আর এরপর সে যখন ইগ্রিসের দিকে তাকায়, মানে এত বড় একটা কাজ করেছি, তখন ইগ্রিস উল্টো ওকে অ্যাভয়েড করে, মানে ভাও দেয় না। কিন্তু বাকি যে জাদুকররা ছিল তারা ওকে অনেক প্রশংসা করে। তো এখানে ওদের লড়াই শেষ হয়ে গিয়েছিল। আর তখন সেখানে আবারও গেট অ্যাপেয়ার হয় দুনিয়াতে ফিরে আসার, আর এটা দেখে তারা অনেক খুশি হয়ে যায়। আর বাইরে যাওয়ার আগে আমাদের শেষবারের মতো বারাকুকে দেখানো হয় এবং এখানে প্রায় 7 দিন পার হয়েছে আর বাইরের দুনিয়াতে 7 ঘন্টা। তবে তারপরেও সবাই সেখানে অপেক্ষা করছিল। তো ওখানে আন বলে স্যার আপনি চলে যান, আমরা এটা দেখবো। বাট বেগ বলে না আমি এভাবে যেতে পারি না, আমার দলের মেম্বাররা ভেতরে রয়েছে, ওদের ছেড়ে আমি কিছুতেই যাব না। আর তখনই হঠাৎ করে সেই লাল গেট নীল গেটে রূপান্তরিত হয় এবং তারা সেই গেট দিয়ে বাইরে আসা শুরু করে এবং বেগ আশা করেছিল হয়তো কিমচুল সবাইকে বাঁচিয়ে নিয়ে এসেছে এ র্যাঙ্কের হান্টার। তবে সে দেখতে পায় পার্ক আর হিজিন প্রথমে এসেছে আর পেছন থেকে আরো দুজন ই র্যাঙ্কের হান্টার বেরিয়ে আসে, তার একটা হচ্ছে সং এবং জিনহু।
এটা দেখে বেক পুরো অবাক হয়ে যায় এবং ভাবে দুর্বল হান্টাররাই কিভাবে বেঁচে ফিরলো, আর গেটও তখন অদৃশ্য হয়ে যায়, তার মানে বাকি সবাই মারা গিয়েছে। তো জিনহু সেখান থেকে চলে যাচ্ছিল, বাট তখনই বেক ওকে থামিয়ে দেয় এবং মনে রাখতে হবে বেক কিন্তু একজন এস র্যাঙ্কের হান্টার, এবং বেক ওকে থামিয়ে বলে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। বাট জিনহু তখন বলে ছাড়ো আমাকে, আমি অনেক টায়ার্ড, তোমার যার জিজ্ঞাসা করার তোমার গিল্ড মেম্বারদের জিজ্ঞাসা করো। বাট বেক এটা শুনে বলে এটা কোনো রিকোয়েস্ট ছিল না, এটা একটা অর্ডার ছিল, এবং সে ট্রান্সফর্ম হওয়া শুরু করে এবং কাঁধে হাত রেখে বলে এই ঘটনায় আমার দলের 6 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি এই দলের দায়িত্ব আছি, তোমাকে তোমার কিছু জিজ্ঞাসা করতে হবে। বাট জিনহু তখন বলে এটাও সত্য 6 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি 2 জনকে বাঁচিয়ে নিয়ে এসেছি, তার জন্য কি আগে তোমার উচিত নয় আমাকে ধন্যবাদ দেওয়া? বেক তখন শান্ত হয়ে যায় এবং বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। জিনহু তখন সেখান থেকে চলে যায়, আর বেক তখন হিজিনকে জিজ্ঞাসা করে এই লোকটা কি? হিজিন তখন বলে আমি নিজেও যাই না, কিন্তু খুবই এক্সট্রিমলি ডেঞ্জারাস, তবে সেখানকার বসকে হারানোর পর মনটা খারাপ হয়ে গিয়েছে। বেক তখন আনকে বলে এই লোকটাকে যেভাবে হোক আমাদের গিল্ডে নিয়ে আসো, ও অনেক কাজে লাগবে। মানে বুঝতেই পারছো জিনহু দা বস হয়ে গেছে। আর এদিকে জিনহু করে কি সংকে তার বাড়িতে ছেড়ে দেয়। তবে এইসব ঘটনার সং তো খুব বেশি ইমপ্রেসড হয়ে গিয়েছে, মানে মেয়ে মানুষ তো সবচেয়ে সবল, টেকাওয়ালা, সুন্দর, হ্যান্ডসাম, মানে সব ধরনের জিনিসটাই পছন্দ করে, তো জিনহুকে পছন্দ করবে না কেন? এবং সে জিনহুর উপর ফিদা হয়ে জিনহুকে নাম ধরে ডাকে এবং বলে জিনহু আবার দেখা হবে, আর তারপর লজ্জাও পেয়ে যায়। আর তখন দেখানো হয় ভোর প্রায় 4টা বাজে, এবং এখানে আমরা দেখি জিনহু ওই বসের যে অস্ত্র সেটা নিয়ে এসেছিল। তো এরপর আমরা জানতে পারি কেন জিনহুর মন খারাপ। আসলে জিনহু ওই বসকে মারার পরে ওর শ্যাডোটা এক্সট্রাক্ট করার ট্রাই করেছিল, মানে ওর শ্যাডো আর্মিতে নেওয়া ট্রাই করেছিল, বাট 3বারই ফেল হয়েছে, কারণ ওই বসের পাওয়ার অনেক অনেক বেশি ছিল, ওদের দুজনের পাওয়ারের গ্যাপ অনেক বেশি ছিল। তো এই কারণে জিনহুর আন্ডারে ওই শ্যাডো আসেনি, তো এই কারণে জিনহুর মন খারাপ। তো এরপর জিনহু বাসায় গিয়ে ফ্রেশ হয়। তো পরের দিন সকালে আমরা দেখি জিনহু, মানে ওই যে বড় লোকের পোলা, ওর বাসায় এসে ওকে নিয়ে যাওয়ার জন্য, এবং বলে আমাদেরকে আরেকজনকে পিক আপ করতে হবে, নিতে হবে, আর সে হলো সং। তো এরপর যখন সং এর সাথে দেখা হয়, জিনহু বলে রাতে তোমাকে যখন আমি বাসায় রেখে এসেছিলাম তোমার কি ঘুম হয়েছিল? যদিও তখন ভোর হয়ে গিয়েছিল, হতে পারে তোমার ভালো ঘুম হয়নি রাতে। তো এটা শুনে জিনহু মনে করে তারা রাতে একসাথে ছিল, মানে একসাথে রাত কাটাইছে, যদিও এটা সত্য নাই। কিন্তু জিনহু তখন বলে বস আপনি কি বুঝতে পারছেন ও আন্ডার এজ, ওর বয়স এখন 18 হয়নি, একবারে কেস খেয়ে যাবেন। তখন জিনহু বলে তুমি কি ব্যাপারে কথা বলছো? তখন জিনহু বলে না 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 কোনো ব্যাপার না, কিছু না কিছু না। আর এখানে এই পর্বটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আশা করছি সেকেন্ড পর্বটা তোমরা এনজয় করেছো। বাট এখানে আরেকটা ব্যাপার বলি, আমি মানসিকভাবে খুবই স্ট্রেসড আপ, খুবই ফেড আপ। আমি 3 দিনের জন্য সমস্ত ইউটিউব থেকে মুক্তি নিচ্ছি, মানে আমি ইউটিউবিং করছি অনেক বছর হয়ে গিয়েছে, মাঝে মাঝে আমার ব্রেকের দরকার পড়ে, ইদানিং আমার কাজও করতে মনে চায় না। তো আমি 3 দিনের একটা রিফ্রেশমেন্ট চাই, মানে ইউটিউবের কাজগুলো হয়েছে কি আমার এখন একটা ডিউটির মতো হয়ে গিয়েছে, বাট অন্য যে কাজগুলো রয়েছে সেগুলো করতে আমার ডিউটি মনে হয় না, আরাম লাগে। তো এখন আমি 3 দিনের জন্য ইউটিউব থেকে ব্রেক নেব। তবে এই 3 দিন যে বন্ধ রাখবো তা নয়, এই 3 দিন আমি ফাহাদকে কাজে লাগাবো। আস্তে আস্তে বুঝতেই পারছো, যখন আমি শুরু করেছিলাম তখন আমি পোলাপান ছিলাম, এখন আমি বাচ্চার বাপ হয়ে গিয়েছি, হিউজ রেসপন্সিবিলিটি, সময় কমে গিয়েছে, রিয়েল লাইফে সময় দিতে হয়, এটা স্বাভাবিক ব্যাপার, আস্তে আস্তে আমি ব্যস্ত হয়ে যাবো। তো ফাহাদকে তোমাদের আসলে মনে থেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যদি তোমরা র্যান্ডম গ্রুপকে ভালোবাসো। কারণ একটা জিনিস খেয়াল করো, আমি 5 বছর কাজ করে আমার ফ্যামিলির সবাইকে কিন্তু আমি একটা ভালো লাইফ দিয়েছি, কিন্তু আমি কিন্তু এখনো কামলায় আছি। যেমন কারো কিন্তু কোনো টেনশন নেই, আমার কিন্তু প্রতিদিন টেনশন, আমার কাজ করতে হবে, ভিডিও দিতে হবে, না হলে সংসার চলবে না, এটা না ওইটা না, আমার চাপ কিন্তু চাপ থাকেই। তো এই জন্য আমার লাইফে কিন্তু কোনো মনে করো ইমপ্রুভমেন্ট হয়নি, আমি যা ছিলাম তাই আছি। তো এই জন্য মাঝে মাঝে আমার ব্রেক নেওয়া উচিত। তো আজকে থেকে আমি 3 দিনের ব্রেক নেবো। তো এর মধ্যে যদি কোনো ভিডিও আসে ওটা ফাহাদ দেখবে আর কি। ইভেন ফাহাদকে আমরা খুব শীঘ্রই র্যান্ডম ভিডিও চ্যানেল সার্ভিস 420 এবং আলামিন 420 তো ইন্ট্রোডিউস করে দেবো, যাতে আমি এরকম মাসে 2-1 বার ব্রেক নিতে পারি, 3 দিন 5 দিনের। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে 3-4 দিন পরে আবার। আল্লাহ হাফেজ।